এই অভিযোগটা কিন্তু জামাতের বিরুদ্ধে নতুন না, যে জামাত বরাবরই বিভিন্ন শক্তির কাছে তারা এক প্রকার মানে তাদের টোপ গেলে আর কি। 2008 সালের নির্বাচনের সময় একটা অভিযোগ এসেছে, জানি না অভিযোগটা কতটা সত্য, যে ওই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে জামাতকে বলা হয়েছিল যে এবার নির্বাচনে আসলে আমরা সরকারি দল হব, আপনারা বিরোধী দল হবেন। কথা কিন্তু বুঝেন, বিএনপি ওই সময় বলেছিল যে আমরা নির্বাচনে যাব না, এবং এটা অনেক বক্তব্যে বিএনপির পক্ষ থেকে বলা হয় যে ওই সময় বিএনপি চাইছে যে নির্বাচনে যাব না, কিন্তু জামাত যখন গোঁ ধরে বসেছে যে নির্বাচনে যাব, তখন নির্বাচনে যেতে বাধ্য হয়েছে। সেই নির্বাচনে গিয়ে ফলাফল বা বিএনপি 29টা, জামাত 2টা। এবং এরকম আরও অভিযোগ আছে যে 96 নির্বাচনের সময় জামাত বিএনপির বিরুদ্ধে গেছে, আওয়ামী লীগের সঙ্গে গেছে। 96 যদি আওয়ামী লীগ ভালো না করতো তাহলে হয়তো বাংলাদেশের মানুষকে এইরকমভাবে কোনো ফেসিবাদী সরকারের অধীনে যাওয়ার সুযোগ ছিল না। তো এতগুলো এখনও আবার একই কথা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে যে জামাত কোনো না কোনো জিওপলিটিক্যাল কারণে কোনো বিদেশি শক্তির তোপে পড়েছে। আসলেই তোপে নাকি বাস্তবেই জামাতের শক্তিমত্তা বেড়েছে? দেখেন, জামাত যদি টোপে পড়তো, তাহলে জামাতের প্রথম সারির 10 জনকে জীবন দিতে হতো না। প্রথম সারির 10 জন জীবন দিচ্ছে, এই স্যাক্রিফাইস। সবাই বলে না দলগত স্যাক্রিফাইস সবচেয়ে বেশি বিএনপি বলে, বিএনপির। আমি অবাক হই, বাংলাদেশের কোনো দলের প্রথম সারির 10 জনকে জীবন দিতে হয় না, জুডিশিয়াল কিলিং সমঝোতা না করার কারণে। জামাতের নেতৃবৃন্দর সাথে কারাগারে বসে কাদের মোল্লা সাহেবের ফাঁসি দেওয়ার আগে, আমি শেষ করি, আমি শেষ করি, আপনি তো তাহলে মিসকুট হয়ে যাবে, মানে আমার কথাটা পরিপূর্ণ না হলে এতটুকু দিয়ে রিলস হবে, তখন এটাকে আবার এটা নিয়ে আরো বেশি ভয়ঙ্কর অবস্থা হবে। আমার কথাটা শেষ করতে দেন একটু, কারণ কথা শেষ না করলে ফলাফল বিপরীতে। যে আমার মনে আছে একবার এরশাদ সাহেব একবার বক্তব্য দিচ্ছিলেন যে আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল, এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে। তো সবাই তো আমরা গরু, আমরা ছাগল খেপে গেছে কেন? কারণ কি? এরশাদ সাহেব বলতে চাইছে ঘরে ঘরে পালন করবেন, এর মধ্যে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ঘরে ঘরে পালন করবেন, আর শোনে নাই। এখন আমি তো বলেছি যে এই আপনি আমার অর্ধেক কথা শুনলে কিন্তু পরবর্তীতে মিসগাইডেড হবে, দর্শকও হবে, আপনি হবে। জামাতের নেতৃবৃন্দকে কাদের মোল্লা সাহেবের ফাঁসি দেওয়ার আগে জামাতের নেতৃবৃন্দকে অফার দেওয়া হয়েছে, আপনারা বিএনপিকে ছেড়ে দেন। যদি বিএনপিকে ছেড়ে দেন আপনাদের একজনকেও ফাঁসি দেওয়া হবে না। জামাত বলছে জাতির সাথে আমরা, বিএনপিকে বড় কথা না, জাতির সাথে আমরা এই বেইমানি করতে পারবো না। জামাত যদি সেদিন টোপ নিত, সেদিন যদি টোপ গ্রহণ করতো, তাহলে বাংলাদেশ এর পরবর্তীতে যে আমরা যে এখন দ্বিতীয় পেয়েছি, মুক্তি পেয়েছি, সেই মুক্তিটা হতো না। কারণ জামাতের আপনি দেখেছেন এবার গত আন্দোলন, আপনি দেখেছেন আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো এবার যে জুলাই আন্দোলনে গোয়েন্দা সংস্থাগুলো আওয়ামী লীগকে ইনফরমেশন দিয়েছে যে এই আন্দোলনে সবকিছু করগাড়ি নাচছে কে? জামাত। এই জন্য জামাতকে নিষিদ্ধ 2 আগস্ট এই জন্যই করা হয়েছে, কারণ তারা জানতো কে করছে এটা। পরবর্তীতেও প্রমাণিত হয়েছে কারা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে বলেছিলেন যে আমরা এই আন্দোলনে নেই বলেছিলেন। তার মানে তাহলে বুঝতে হবে জামাত যদি টোপ গিলতো তাহলে জামাতের আজকে এই ক্ষতি হতো না। 700 জন বিএনপির এত লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী বলা হয়, তাহলে তাদের কেন 300 জন গুম করা হয়েছে, জামাতের কেন 700 জন গুম করা হয়েছে? পার্সেন্টেজ হিসাবে আপনি দেখেন তাহলে বিএনপি তো 4-5 গুণ হওয়ার কথা, সেটি তো হয় নাই। বিএনপি শুধুমাত্র বাংলাদেশের নেত্রী বেগম জিয়া প্রতি আমাদের সবাই সফটওয়্যার, আমি নিজে জানাজা গিয়েছিলাম, শুধু বিএনপি বেগম জিয়াকে শুধুমাত্র মেডিকেল ক্লিনিং এ হত্যা করা হয়েছে। এই জায়গাটাতে জামাতের প্রথম সারি আওয়ামী লীগ এই দ্বিমত করি কেন? আওয়ামী লীগ আমলে একটা কথা বারবার বলা হচ্ছিল, ঠিক আছে, এই যে যারা মানে যদি বলি যে কালচার অঙ্গনের লোক, সাংবাদিক অঙ্গনের লোক, গণমাধ্যমের লোকজন, তারা সবসময় বলতো যে বঙ্গবন্ধু ভালো ছিল, শেখ হাসিনা খারাপ। অনেকে কিন্তু বলতো। এখন আবার শুরু করা হয়েছে যে বঙ্গবন্ধু ভালো ছিল, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ খারাপ না, শেখ হাসিনার আওয়ামী লীগ খারাপ। শেখ হাসিনা ভাই, আমি আপনার বলি, আপনারা যদি বিএনপির সঙ্গে মিশে থাকেন তাহলে বিএনপির আদর্শের কারণে মিশেছেন। বিএনপি যদি একটা ওই রকমভাবে চরম ধর্মনিরপেক্ষ দল হতো, জামাত তার সঙ্গে মিশতো না। আমি যে কথা আপনাকে বলতে চেয়েছিলাম যে জামাত বিএনপি একসঙ্গে হলে যে আওয়ামী লীগ হেরে যায়, এইটা মানে আওয়ামী লীগ বুঝেছে 96 সালে। যদি বলেন যে 96 যদি জামাত ওইভাবে আওয়ামী লীগের সঙ্গে না যেত, হয়তো আওয়ামী লীগরা বুঝতে পারতো না। তার পরবর্তীতে আপনি যেমন জামাতকে ঠিকই তারা চাপ দিয়েছে, যে তা চিন্তা করেছে যে এইবার যদি জামাতকে সরানো যায় তাহলে আমাদের যে কোনো সময় নির্বাচনে পাশ করা সহজ হয় ভোটের সমীকরণে। সেখানে টোপটা তো ওই রকম না। আপনি বলছেন যে ভুলটা তারা ওই রকম করছে। আমি যে প্রশ্নটা করছি যে 96 প্লাস 2008 তারা প্রমাণিত হয়েছে যে জামাত বিএনপি একসঙ্গে থাকলে আওয়ামী লীগের পাশ। 96-তে জামাত ছিল না কেন?
91-তে জামাতের সরাসরি যখন 100-150টা সিট হচ্ছে না, জামাতের আসনগুলো দিয়ে বিএনপিকে প্রথম ক্ষমতা স্বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এরপরে বিএনপির আচরণ কি ছিল? বিএনপির আচরণের কারণে বাধ্য হয়ে জামাত 96-তে বিএনপির এগেনস্টে গিয়েছে। বিএনপির এগেনস্টে গিয়ে 15 দিনে টিকতে পারে নাই। মানে সবসময় বিএনপি একটা কথা বলে যে জামাতের দয়া নাকি বিএনপি রাজনীতিতে আসছে, কিন্তু জামাত বিএনপিকে কোথায় সহযোগিতা করে নাই? প্রত্যেকটা সময় সহযোগিতা করে আসছে। এই আন্দোলনে সব সময় শেষের দিকে বিএনপি জামাতকে বলেছিল যে আপনাদের কারণে আমরা বাইরে সাপোর্ট পাচ্ছি না। তারপরে জামাত বলেছে যে কোনো সভা সমাবেশের সময় কি বলতো, সভা সমাবেশের আগে বলতো যে আপনাদের কারণে আপনারা যদি থাকেন তাহলে আমরা অনুমতি পাবো না, তো সুতরাং আপনারা আলাদা করেন, আমরা আলাদা করি। তার মানে কি সভা সমাবেশ করতে হবে আমাকে, এই জন্য আপনারা আলাদা করেন, আমরা আলাদা করি। জামাত তারপরেও মেনে নিয়েছে, কারণ আওয়ামী লীগ জানে জামাত বিএনপি যদি একসাথে মিছিল করে বা একসাথে সমাবেশ করে তাহলে এটা ট্যাকেল দেওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। তারপরে জামাত স্যাক্রিফাইস করছে। দেখেন, আমি বিবয় একটা বিষয় আসি, যে উগ্রপন্থী বলা হয়, মানে সবসময় ইসলামিস্টদেরকে এটা একটা মানে যে সবাই বলে মানি না, কি মানো না, জানি না, সবাই বলে উগ্রপন্থী মানে ইসলামিস্টদেরকে সবসময় উগ্রপন্থী বলা হয়। কেন উগ্রপন্থী? ইসলামের আইন কি এত বেশি উগ্রতা আছে? আপনি দেখেন আমাদের বর্তমানের যে আইন, বর্তমানে আইনের আমি মনে করি বর্তমান আইন আমাদের ইসলামী আইন থেকে আরো বেশি রেডিক্যাল। আপনি দেখেন মদ হচ্ছে ইসলামে শুধু মুসলমানদের জন্য নিষিদ্ধ, কিন্তু আমাদের আইনে মুসলিম অমুসলিম খ্রিস্টান হিন্দু সবার জন্য নিষিদ্ধ। তাহলে দেখেন, যেখানে ইসলামে শুধু মুসলমানদের জন্য নিষিদ্ধ, আপনি শুকরের কথা চিন্তা করেন, শুকর বাংলাদেশের আইনে শুকর আমদানি করাও নিষিদ্ধ, অথচ এখানে কি খ্রিস্টান নেই, এখানে কি অন্য ধর্মের লোক নেই? অথচ ইসলামী আইনে শুধুমাত্র মুসলমানদের জন্য নিষিদ্ধ, অন্য ধর্মের জন্য নিষিদ্ধ না, কারণ অন্য ধর্মের নিষিদ্ধ করার ইসলামের দায়িত্ব না। তার মানে ইসলামী স্টেট যেটা হবে বা ইসলামী শরিয়া যদি হয় তাহলে আরো বেশি ফ্লেক্সিবল। অথচ ইসলামের এইটকে শুধু কি দেখায়, হাত কেটে ফেলবে, শুধু বলে হাত কেটে ফেলবে, তারা চুরি করলে হাত কেটে ফেলবে। ইসলামে বলা আছে কোন পর্যায়ে হাত কাটবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুর্ভিক্ষ চলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের আইনটাকে স্থগিত করেছে। কারণ কি? কারণ এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে খাবার দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার যে হাত কাটার আইন আমি বাস্তবায়ন করতে পারবো না। ইসলাম মনে করে আমি আপনাকে যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো, আপনাকে খাবার দিয়েছে এরপরও যদি আপনি চুরি করেন তাহলে মনে করতে হবে এটা আপনার মুদ্রার দোষ আছে, এই জন্য আপনাকে শাস্তি হতে হবে, এক্সাম্পল তৈরি করতে হবে। আপনি যদি ইসলাম যদি এতই নিষ্ঠুর হয় তাহলে আপনি সৌদি আরব তো গিয়েছেন, কয়জন হাত কাটা দেখছেন, কয়জন হাত কাটা পাইছেন আপনি, যেখানে শরীয়ত আছে, যেখানে ইসলামের আইন আছে। তাহলে যে বারবার বলা হয় ইসলামের আইন উগ্রপন্থা, এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এই জিনিসটা করে শেখ হাসিনা গত 17-18 বছর ইসলামিস্টদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে, আলেমদেরকে যে পরিমাণ নির্যাতন করছে এই ব্লেম দিয়ে। তো সুতরাং এখনো যদি যারা আপকামিং আসবে ক্ষমতায় তারা যদি সেম কার্ড খেলে তাহলে এটা বাংলাদেশের জন্য দুঃখজনক আর কিছু হতে পারে না। তো সুতরাং এইটা ওনাদেরকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। তারপরে আপা একটা বিষয় বললাম, পোস্টাল ব্যালেটের কথা আসেন। দেখেন, পোস্টাল ব্যালেটটা আমাদের এবার প্রবাসীরা প্রথম ভোট পাওয়ার সুযোগ পাচ্ছে, তাদের মধ্যে ব্যাপক আবেগ, ব্যাপক উদ্দীপনা। আপনি দেখেছেন তারা লাইভ করছে। পোস্টাল ব্যালেটটা আমরা পোস্টাল ব্যালেটের নিয়মে জানি না, আমরা মনে করি চিঠিটা পেলে আমি ভোট দিতে পারবো না। আপনি পোস্টাল ব্যালেটের আপনি দেখেন একটা বিদেশে একটা পোস্টাল অ্যাড্রেস নিতে হলে 30 দিরহাম টাকা খরচ করতে হয়। তো যেমন যারা প্রবাসী তারা তো টাকাকে সেভ করে। আমি প্রায় 29টা দেশে গিয়েছি। আমি যখন মানে মিডিল ইস্টে গেলে আপনি দেখবেন তারা একটা নিজের হাতে চা খায় না, কারণ তার পরিবারের জন্য টাকাটা পাঠাবে। এই পোস্টাল একটা ভোট দেওয়ার জন্য তারা 30 দিরহাম খরচ করবে, সে খরচটা তারা রাজি হয় না। এই জন্য একটা নির্দিষ্ট অ্যাড্রেসে সবগুলো চিঠি আসছে, একটা যে প্রভাবশালী তার অ্যাড্রেস, কিন্তু আপনি এই অ্যাড্রেসে আপনি চিঠিটা পাওয়ার পর আপনি কি দেখেছেন এই চিঠিটা পাওয়ার পর ভিডিওতে দেখেছেন চিঠিটা খুলে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছে? এমন কিছু না, কারণ এই চিঠিটা পাওয়ার সাথে আপনি ভোট দিতে পারবেন না। ভোট দিতে হলে আপনাকে একটা বিডি অ্যাপ আছে, এই বিডি অ্যাপ আপনার মোবাইলে প্রথমে আপনি এটাকে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর আপনার এনআইডি কার্ড দিতে হবে, আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপর এখানে অ্যাড্রেস দিতে হবে। সেই অ্যাড্রেসটা দেওয়ার পরে এই যে আপনি চিঠিটা পাওয়ার পরে চিঠিটা কিউআর কোড আছে, স্ক্যান করতে হবে আপনার মোবাইল দিয়ে। আপনি করলে পারবো না, ওই যে মোবাইলে সাইন ইন করা আছে ওই মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনি যখন ভোটটা দিবেন তখন ভোটটা কাউন্টেবল হবে। এর আগে আপনি সকল পোস্টাল ব্যালেট পেয়ে গেলেন, পাওয়ার পরে আপনি ভোটটা দিতে পারবেন না। অথচ বিএনপির পক্ষ থেকে বলেছে এক জায়গায় কয়েকটা পেয়েছি, তার মানে পোস্টাল ব্যালেটটা এখানে হচ্ছে না। এবং কি আপনি দেখেছেন অলরেডি নির্বাচন কমিশন পোস্টাল ব্যালেটের ডিজাইন পরিবর্তন করছে বিএনপির এর কারণে করছে। তাহলে দেখেন, তাহলে নির্বাচন কমিশন আপনার একটা সিলে বিষয় নিয়ে তারপরে বিএনপিকে আমরা বলি না শক্তের বক্ত নরমের জম। নির্বাচন কমিশন তো এই তো, আপনি যখন শক্ত তাকে অবশ্যই সহযোগিতা করতে হবে।